ছবি দেখেই বুঝতে পারছেন আমরা আহসান মঞ্জিলে বেড়াতে গিয়েছিলাম সপরিবারে। আমার মেয়ের এসএসসি পরীক্ষা শেষ হয়েছে। ছোটবেলায় ও একবার একটা আর্ট কম্পিটিশনে আহসান মঞ্জিলে এসেছিল, খুব একটা মনে নেই ওর। তো এসএসসি পরীক্ষার পর আমি চাইলাম যে ওকে একটু আমাদের ঢাকার যে ঐতিহ্যবাহী আহ, জায়গাগুলো আছে সেগুলোকে দেখাবো। তো আহসান মঞ্জিল ঢাকার একটি পুরনো এবং ইতিহাসে প্রথমেই এর নাম চলে আসে। তাই আমি চাইলাম এই ঐতিহাসিক আর্কিটেকচারাল যে স্থাপত্যটি ওকে দেখাই। তো আমরা যেমন চিন্তা তেমনি আমরা চলে আসলাম এবং অনেকদিন পর আহ, দেখলাম এর ভেতরের মিউজিয়াম এবং বাইরের পারিপার্শ্বিক সব পরিবেশ। এখানকার ছুটির দিনে অনেক মানুষের এখনো ভিড় রয়েছে। সবাই এই ঐতিহাসিক জায়গাগুলো দেখতে আসে। এটি আমাদের বাংলাদেশের ঐতিহ্য। বুড়িগঙ্গার পাড়ে, ওই যে বুড়িগঙ্গা দেখা যাচ্ছে, ঠিক তারই পাড়ে এই স্থাপত্যটি রয়েছে। তো আমাদের সকলেরই আসলে উচিত আহ, এই জায়গাগুলোর রক্ষণাবেক্ষণ করা। খুবই পুরনো হয়ে গেছে যদিও, তারপরেও এই ঐতিহ্যগুলোকে ধরে রাখার দায়িত্ব কিন্তু আমাদের। কারণ বাংলাদেশ ৫৫ বছর হয়ে গেছে আমাদের স্বাধীন হয়েছে, কিন্তু আমাদের যে নিজস্ব জিনিসগুলোকে আমরা যদি নিজেরা সম্মান না দিই, তাহলে আসলে অন্যান্য দেশে যেমন টুরিস্টরা যায়, আমাদের দেশে কিন্তু টুরিস্টরা খুব কমই আসেন, কিন্তু আসার পরে তাদের দেখার মতো যে কিছু আমরা দর্শনীয় স্থান তাদেরকে দেখাবো, সেই স্থানগুলো যদি আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর না থাকে, তাহলে সেটা সত্যি আমাদের জন্য খুবই লজ্জাজনক। ১৭২০ সালে আহসান মঞ্জিল এলাকায় মুঘল জমিদার শেখ এনায়েতুল্লাহর বাগানবাড়ি ছিল। ফরাসি বণিকগণ শেখ এনায়েতুল্লাহর পুত্র শেখ মতিউল্লাহর নিকট থেকে এখানে বাণিজ্য কুঠি তৈরি করে। ১৭৫৭ সালে পলাশী যুদ্ধের পর উক্ত ফরাসি কুঠিটি ইংরেজদের নিয়ন্ত্রণে চলে যায়। ১৯৭৪ সালে যখন নওয়াব পরিবার এই আহসান মঞ্জিল সংরক্ষণ করতে পারছিলেন না, তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তা একটি পর্যটন কেন্দ্র বানাবার জন্য কাজ শুরু করে এবং তাকে সংরক্ষণ করে, এবং পরবর্তীতে ২০শে সেপ্টেম্বর ১৯৯২ সালে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এর জাদুঘরটি উদ্বোধন করেন। এই ইতিহাসটি আমরা জানতে পেরেছি উইকিপিডিয়া থেকে। পরবর্তীতে আমরা সদরঘাটে বা ট্রলারে করে আমরা সোয়ারীঘাটে পৌঁছাই। বুড়িগঙ্গা পুরোটা দেখলাম এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন লাগলো, কোনো গন্ধ নেই। আমার কাছে খুব ভালো লাগলো। বাংলাদেশের নদীগুলো আসলে আমাদের প্রাণ। বাংলাদেশ বাঁচবে যদি নদীগুলোকে আমরা রক্ষা করতে পারি। সুতরাং আমরা সবাই আসুন, আমরা নদীগুলোকে রক্ষা করি এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। এর চারপাশের তীরগুলোকে পর্যটন কেন্দ্রের মতো করে সুন্দর করে সাজাই। আমরা সোয়ারীঘাট থেকে একটা মোটর বাইক নিয়ে আমরা চলে আসলাম লালবাগ কেল্লায়। অনেকদিন পর এলাম লালবাগ কেল্লায়। দেখতে পাচ্ছি চারদিকে অনেক রেস্টুরেন্ট হয়েছে, নতুন নতুন সুন্দর সুন্দর, বাচ্চাদের জন্য অনেক খেলনা, অনেক মানুষের ভিড়। আজকে শনিবার দেখে অনেক মানুষ এসেছে লালবাগ কেল্লা দেখবার জন্য। আমাদের ঢাকার অদূরে ঐতিহ্যবাহী জায়গা গুলো দেখার জন্য বাচ্চাদের নিয়ে আসেন পরিবারের লোকজন। যেমন আজকে আমিও এসেছি আমার মেয়েকে নিয়ে। আমার মেয়ে প্রথমবারের মতো এলো লালবাগ কেল্লা দেখতে। অনেক পরিচিত এই জায়গাটি আমার। খুব ছোটবেলায় এসএসসি পরীক্ষার পর আমি এসেছিলাম আমার স্কুলের বন্ধুদের সাথে। ঠিক অনেকটা আগের মতোই আছে সবকিছু, কিন্তু বাগানগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর করে সাজানো, অনেক যত্ন করা হয়েছে। আহ, আমরা আহসান মঞ্জিলে দেখলাম অতটা পরিষ্কার পরিচ্ছন্ন লাগেনি আমার কাছে, কিন্তু লালপুরের কেল্লা আমার কাছে খুব ভালো লেগেছে। পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ম মাফিক সবকিছু তদারক করা হয়েছে এবং সবকিছু খুব সুন্দর করে রাখা হয়েছে। এত পুরানো একটি কীর্তি, কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ এই জিনিসটাকে এত সুন্দর করে প্রিজার্ভ করেছে। আরো সুন্দর হবে, ফোয়ারাগুলো আরো সুন্দর হবে, এটাই আশা করছি।
লালবাগ কেল্লা বাংলাদেশের রাজধানী ঢাকার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত মুঘল স্থাপত্যের একটি নিদর্শন, যেটি কেল্লা আওরঙ্গাবাদ নামেও পরিচিত। এই কেল্লা বা দুর্গের নির্মাণ কাজ শুরু হয় সম্রাট আওরঙ্গজেবের রাজত্বকালে তথা ১৬৭৮ সালে, যখন তার পুত্র শাহজাদা মুহাম্মদ আজম শাহ বাংলার সুবেদার নিযুক্ত হন এবং এটি নির্মাণের পরিকল্পনা করেন। কিন্তু নির্মাণের কাজ শেষ হওয়ার আগেই তাকে দিল্লিতে ডেকে পাঠানো হয় এবং তখন এটির নির্মাণ কাজ থেমে যায়। এরপর ১৬৮০ সালে পরবর্তী সুবেদার শায়েস্তা খাঁ পুনরায় এটির নির্মাণ কাজ শুরু করেন, কিন্তু সমাপ্ত করেননি, কারণ সেই সময় তার কন্যা পরিবিবি ইন্তেকাল করেন এবং পরিবিবির নামানুসারেই এখানে পরিবিবির একটি মাজার আমরা দেখতে পাই আম, এবং সেটাকে গ্রিল দিয়ে ঢেকে রাখা হয়েছে। এখানে তিনটি স্থাপত্য আমরা দেখতে পাই, একটা মসজিদ, কতগুলো প্রাচীর আছে চারপাশে, এবং একটা যেটা সবচেয়ে সুন্দর জিনিস হাম্মামখানা, গোসলখানা যেটাকে বলে বাংলায়। এই জিনিসটা খুবই মানে অদ্ভুত লেগেছে, সবার কাছেই খুব আকর্ষণীয় লাগে, কারণ ওই সময়ে কিরকম ছিল গোসলখানা এবং তখনকার যারা প্রধান ছিলেন বা যারা শাসন কর্তা ছিলেন তাদের আইডিয়াগুলো কিভাবে তারা আসলে শৌচাগার এবং তাদের গোসলের স্থান তৈরি করতো, সেটা খুবই আশ্চর্য লাগে। এখন আধুনিক সময়ে আমরা যারা খুব মডার্ন টয়লেট ইউজ করি বা ওয়াশরুম ইউজ করি, তাদের কাছে এটা খুবই অবাক লাগে। আমার মেয়েও খুব অবাক হচ্ছিল যে তখন, আর আমাদের তখন মনে হয় কি আমি যদি ওই সময়ে থাকতাম তাহলে আমার কেমন লাগতো, আমি কি ধরনের পোশাক পরতাম, আমি কিভাবে কথা বলতাম, আমি যদি এই ধরনের এটা একটা অফিস ভবন, কাজের জায়গা ছিল, তো এরকম অফিসে যদি আমরা কাজ করতাম বা তখনকার সময় মেয়েদের যে অবস্থান অনুযায়ী, যেমন পরিবুবি তিনি কিভাবে মারা গেলেন, সবকিছুই কেমন যেন একটা নস্টালজিক ফিলিংস এনে দেয় আমার কাছে। ওটা ভাবতেই খুব ভালো লাগে যে ওই সময়গুলোতে যদি আমি চলে যেতে পারতাম, একটা টাইম মেশিনে করে যদি চলে যাওয়া যেত এবং দেখা যেত আসলে তারা কিভাবে চলাফেরা করছে, একটা সিনেমার মতন আসলে মাথার মধ্যে ঘুরতে থাকে। এবং এখনো আমি যখন ছোটবেলায় এই লালবাগের কেল্লা দেখেছি বা ওটা থেকে আমার কাছে মনে হতো এসব জানার এবং দেখার। আমি ঘুরে ঘুরে অনেক দেশে গিয়েছি এবং অনেক স্থাপত্য দেখেছি। আমার কাছে এই মানে মাথার মধ্যে এই জিনিসগুলো সবসময় ঘুরতে থাকে। আমি কিছু উড ব্লক প্রিন্ট কোরিওগ্রাফি করেছি পরিবানুকে নিয়ে। পরিবানুর আসলে একটা রহস্যজনক চরিত্র আমার কাছে। আমার কাছে মনে হয় উনি কিভাবে মারা গেলেন, আম এবং উনাকে কিভাবে এখানে রাখা হলো। সবকিছুর ইতিহাসগুলো জানার খুব আগ্রহ হয়। মানে মনে হয় যেন আমি ওই সময় যদি চলে যেতে পারতাম। আমি যেখানেই যাই, যেমন আহসান মঞ্জিলে ঘুরে এলাম। আহসান মঞ্জিলেও আমি যখন প্রত্যেকটা কক্ষ মিউজিয়াম দেখছিলাম, সেখানকার আম সব মিউজিয়ামের আসবাবপত্রগুলো দেখছিলাম। সেই পুরোনো সময়ে কিভাবে তারা ইউজ করতো, কিভাবে খেত, কিভাবে খাবার পরিবেশিত হতো, কিভাবে রাজা-রাজড়ারা বসতো, এবং ওখানে কিছু পেইন্টিংও দেখলাম যে বলরুমে ডান্স করছে যখন ইংরেজিদের দখলে ছিল আহসান মঞ্জিল, তখন সেখানে অবশ্যই গানের আসর হতো এবং বিদেশি নরনারীরা একসাথে বল ডান্স করতেন। তো ওই ছবিগুলো, পেইন্টিংগুলো দেখলাম। আমার মাথার মধ্যে ওই জিনিসগুলো খুব ঘুরপাক খাচ্ছিল হ্যালুসিনেশনের মতন, যে আসলে ওই সময় কিরকম ছিল পরিবেশটা, কিভাবে সবকিছু হতো, বুড়িগঙ্গাটা কেমন ছিল। আমাদের পুরান ঢাকার তখন হয়তো মানুষজন এত ছিল না। এখন যেমন আমরা দেখতে পাই যে অনেক মানুষ এবং চারপাশে বিল্ডিংগুলো আসলে লালবাগের কেল্লার সাথে কেমন যেন যায় না। যখন আমাদের সরকারের আসলে অনেক পরিকল্পনার অনেক আ লিমিটেড পরিকল্পনা তাদের। এই জায়গাটা যদি পানাম নগরের মতো করে চারপাশে একটা পরিবেশ রাখা হতো, আ পুরান ঢাকার ঐতিহ্যগুলোকে যদি আমরা রাখতে পারতাম এই লালবাগের কেল্লার সাথে, তাহলে আমাদের একটা নগরীই তৈরি হতো। যেমন ভেনিস তৈরি হয়েছে, যেমন রোমের কিছু সিটি তৈরি হয়েছে। আ এই জিনিসগুলো কিন্তু আমরাও তৈরি করতে পারতাম। এবং ইন্ডিয়াতেও কিছু, কিছু জায়গা আছে ওরা এভাবে ধরে রেখেছে। পুরাটা জায়গা ধরে
আগেরকার যেমন আমাদের পুরান ঢাকাগুলো কেমন ছিল, আমাদের সন্তানরা যদি এখন দেখতে চায় যে পুরান ঢাকার বাড়িগুলো আগে কেমন ছিল, সিঁড়িগুলো ছিল উঁচু উঁচু, আমরা একটু একটু দেখেছি কারণ আমার দাদার বাড়ি ছিল পুরান ঢাকা। আমি প্রায় আমার দাদির সাথে পুরান ঢাকার বাড়িতে যেতাম, জিন্দাবাহার, সেখানে দোতলা একটা ঘরে থাকতেন। এই যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন ঠিক এরকম উঁচু উঁচু সিঁড়ি হতো পুরান ঢাকার বাড়িগুলোর। বারান্দাগুলো খুবই ডেকোরেটিভ থাকতো, যদিও সরু হতো কিন্তু অনেক ডেকোরেটিভ, এবং বাড়িগুলোও খুব সুন্দর ডেকোরেটিভ থাকতো, আর্চগুলো এমন হতো। এই যে আমরা দরজাগুলো অনেক ছোট ছোট, কিন্তু এই যে মোমদানি রাখার জন্য এই খাঁজ কাটা থাকতো পুরান ঢাকার বাড়িগুলোতেও। আমি তখন ছোটবেলায় দেখেছি যে এরকম খাঁজ কাটা, তখন বুঝতাম না, আমি ভাবতাম যে হয়তো কোনো তাক টাক জিনিসপত্র রাখার জন্য এভাবে বানায়, কিন্তু পরে শুনেছি যে কারেন্ট থাকতো না, সেই জন্য রাতের বেলা যাতে মোমবাতি দিয়ে আলোকিত করা যায় ঘরটাকে, সেজন্য এই ধরনের ছোট ছোট খোপ করে দেয়ালে রাখা হতো, এবং আলো বাতাসের জন্য অনেক প্রচুর বড় বড় দরজা জানালা হতো। আর ইটগুলো দেখতে পাচ্ছেন কিরকম একদম পুরনো হয়ে গেছে, চিকন চিকন ইট ছিল ওই সময়। দরজাগুলো খুব মিনারের মতন করে ডেকোরেট, এবং ছাদের উপরে একটা হোল আলো আসার জন্য, সূর্যের আলো যাতে ঢুকতে পারে, একটা সায়েন্টিফিক একটা এনভায়রনমেন্ট তারা তৈরি করতো, যাতে ইলেকট্রিকের ব্যবহার তখন ছিল না, ইলেকট্রিসিটি ছিল না, সে কারণে এই প্রাকৃতিক বা এই উপায়গুলো ব্যবহার করা হতো। যেমন পিরামিডের উপরে যে সূর্য এমন একটা জায়গায় এসে আলো দেয়, যখন ভিতরে আলোটা প্রবেশ করে এবং সব আলোকিত হয়ে যায়, সেই ধরনের ব্যবস্থাপনা এখানেও আমরা দেখতে পাই কিছু কিছু জায়গায়। মোজাইকগুলো এত সুন্দর যে এখন পর্যন্ত ঠিক আছে, আমরা এত হাঁটাহাঁটি করছি সবাই, কিন্তু এখনো মোজাইকগুলো একদম এতটাই ভালো কোয়ালিটি যে এত যুগ পরেও, সেই ১৬০০ সাল আর এখন হচ্ছে আমরা একবিংশ শতাব্দী। তো আমরা খুব সৌভাগ্যবান আসলে, আমাদের এরকম একটা ঐতিহ্য আমাদের দেশে আছে। আমাদের একে অবশ্যই সংরক্ষণ করা উচিত, আরো যত্নবান হওয়া উচিত। কিছু কিছু পর্যটক আছেন যেখানে নিষিদ্ধ জায়গা, সেখানেও তারা নিষেধ উপেক্ষা করে তাদের ওই ব্যারিয়ারগুলো ভেঙে তারা ক্ষতি করে ফেলে। এই জিনিসগুলো যাতে আমরা না করি, আসলে আমাদের খুব একটা যে পর্যটন কেন্দ্র আছে বা আমাদের ঘোরার বা ঐতিহ্য দেখাবার যে জায়গা আছে তা কিন্তু নয়। সেই জন্য আমাদের উচিত যা আমাদের আছে তা আমাদের সংরক্ষণ করা। আমরা এর প্রয়োজনীয়তাটা প্রয়োজনীয়তাটা অনুভব যাতে করতে পারি, সেই জন্য আজকে আমার ভিডিওটা করা আসলে। যে আমি ছোটবেলা থেকে লালবাগের কেল্লা দেখছি, এবং এবার যে আমি গেলাম আমার কাছে মনে হলো না, লালবাগের কেল্লাটা খুব যত্ন করা হচ্ছে, এবং এর রক্ষণাবেক্ষণ খুব যত্ন সহকারে করা হচ্ছে, যেটা আহসান মঞ্জিলে আমি দেখতে পাইনি। আহসান মঞ্জিলের কিন্তু ভেতরে এবং বাইরে এখন পর্যন্ত সেই রকম যত্নের ছাপ নেই। বাগানে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এবং আমাদেরও উচিত সেই পরিষ্কারের জায়গাটা খেয়াল রাখা, যে আমরা চিপস খেয়ে বিভিন্ন খাবার খেয়ে ফেলে রাখছি, জায়গাটা নোংরা করে ফেলছি, আমরা ঘাসের উপর বসে ঘাস নষ্ট করে ফেলছি। জিনিসটা আসলে যে সৌন্দর্যটা, এটা আমাদেরই ধরে রাখার কর্তব্য। শুধু সরকারকে দোষ দিলেই হবে না, আমাদেরকেও এগিয়ে আসতে হবে, আমাদের পর্যটন কেন্দ্রগুলোকে আরো সচেতন হতে হবে, এবং চারদিকে এনভায়রনমেন্ট গুলো, আমরা যখন কোনো বিল্ডিং বানাই বা আমরা যখন কোনো স্থাপত্য করি, তখন আমাদের উচিত যদি ঐতিহাসিক কিছু থাকে তার সাথে মিল রেখে ওই পরিবেশটাকে তৈরি করা। তাতে করে হবে কি, আমাদের জায়গাটাও সুন্দর হবে, এবং আমরাও অনেক উপভোগ করার, আমাদের যেহেতু বিনোদনের জায়গা খুব কম, আমরা বিনোদনের জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমাদের নিজেদের ঐতিহ্য, আমাদের কৃষ্টি কালচার, যেগুলো আমরা উপস্থাপন করতে পারি, সেই সচেতনতা আমাদের থাকতে হবে। ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ।